আকাশপথে ভ্রমণে আপনি যে উড়োজাহাজে চড়বেন বা চড়েছেন সেটি তৈরি করেছে বিশ্বের দুটি কোম্পানির একটি, হয়তো মার্কিন আভিজাত্যের প্রতীক বোয়িং, নয়তো ইউরোপীয় প্রযুক্তির বিস্ময় এয়ারবাস। এভিয়েশন ইন্ডাস্ট্রির এই দুই চির প্রতিদ্বন্দ্বী জায়ান্ট দশকের পর দশক ধরে আকাশের আধিপত্য নিয়ে লড়াই করে যাচ্ছে। প্রশ্ন হলো কোনটি বেশি ভালো, বেশি নিরাপদ, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বা এই দুই কোম্পানির অবস্থান কি? 1916 সালে উইলিয়াম বোয়িং যখন আমেরিকায় বোয়িং কোম্পানি প্রতিষ্ঠা করেন তখন থেকেই তারা এভিয়েশন জগতের মুকুটহীন সম্রাট। বিমান থেকে শুরু করে রোটরক্রাফট, রকেট ও স্যাটেলাইট নির্মাণ করে প্রতিষ্ঠানটি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে চাঁদে যাওয়ার অ্যাপোলো মিশন সবখানে ছিল বোয়িং এর ছোঁয়া। অন্যদিকে এয়ারবাসের জন্ম বহু পরে। 1970 সালে ইউরোপের ফ্রান্স, জার্মানি, স্পেন ও যুক্তরাজ্য একত্রিত হয়ে এয়ারবাস গঠন করে। ফলে চ্যালেঞ্জের মুখে পড়ে আকাশপথে আমেরিকান আধিপত্য। শুরুতে অনেকে একে অবজ্ঞা করলেও এয়ারবাস ধীরে ধীরে বুঝিয়ে দেয় তারা হারতে আসেনি। আজ তারা বোয়িং এর সাথে সমানে সমান পাল্লা দিয়ে যাচ্ছে। বোয়িং বিশ্বাস করে একজন পাইলটই বিমানের শেষ কথা। তাই বোয়িং বিমানের ককপিটে থাকে ঐতিহ্যবাহী ইয়োক বা স্টিয়ারিং হুইল। এটি সরাসরি পাইলটের সাথে বিমানের সংযোগ স্থাপন করে। বিপদের মুহূর্তে পাইলট চাইলে কম্পিউটারের কমান্ড অগ্রাহ্য করে নিজের হাতে নিয়ন্ত্রণ নিতে পারেন। বিপরীতে এয়ারবাসের দর্শন হলো ফ্লাই বাই ওয়ার। এখানে প্রথাগত স্টিয়ারিং এর বদলে থাকে একটি সাইড স্টিক, ঠিক ভিডিও গেমের জয়স্টিকের মতো। এয়ারবাসের কম্পিউটার সিস্টেম পাইলটের ইনপুট চেক করে এবং নিশ্চিত করে যে বিমানটি তার সীমার বাইরে যেন না যায়। অর্থাৎ এখানে কম্পিউটার পাইলটকে ভুল করতে দেয় না। এয়ারবাসের ফ্যামিলির কেবিন বোয়িং এর চেয়ে একটু চওড়া, ফলে সিটগুলো বেশি প্রশস্ত মনে হয়। আবার বোয়িং ড্রিমলাইনারের জানালাগুলো অনেক বড় এবং এতে ইলেকট্রনিক ডিমিং সিস্টেম রয়েছে, যা যাত্রীদের এক দারুণ অভিজ্ঞতা দেয়। এছাড়া ড্রিমলাইনারের ভেতরে বাতাসের চাপ ও আর্দ্রতা এমনভাবে রাখা হয় যাতে দীর্ঘ ভ্রমণেও ক্লান্তি কম লাগে। এয়ারবাস বিমানের সামনের অংশটি গোলাকার, আর বোয়িং বিমানের এটি সূক্ষ্ম বা সরু আকৃতির। বোয়িং এ ককপিটের পাশের জানালার নকশা ভি আকৃতির, আর এয়ারবাস বিমানের জানালার নকশা হয় খাঁজযুক্ত। বোয়িং বিমানের সামনের ল্যান্ডিং গিয়ার এয়ারবাস বিমানের তুলনায় ছোট হয়, আর এয়ারবাস বিমানের এই অংশ আকারে লম্বা থাকে। এয়ারবাসের মূল কাঠামো লেজের দিকে সোজা থাকে। বোয়িং এর ক্ষেত্রে মূল কাঠামোর সঙ্গে নিচে ঢালু হয়। বোয়িং এর এক্সস্ট টেইলের দৈর্ঘ্য কম হয়, এয়ারবাসের এক্সস্ট টেইল হয় লম্বা ও গোলাকার। এভিয়েশনে সবচেয়ে বড় প্রশ্ন হলো নিরাপত্তা। ঐতিহাসিকভাবে দুই কোম্পানির নিরাপত্তার রেকর্ডই চমৎকার, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে বোয়িং বড় ধরনের সংকটে পড়েছে। তাদের 737 ম্যাক্স মডেলের দুটি বড় দুর্ঘটনার পর বিশ্বজুড়ে বোয়িং এর সফটওয়্যার এবং নির্মাণ মান নিয়ে প্রশ্ন উঠেছে। অন্যদিকে এয়ারবাস গত এক দশকে তুলনামূলকভাবে স্থিতিশীল এবং বিতর্কমুক্ত ইমেজ বজায় রাখতে পেরেছে। তবে কোনো কোম্পানিকেই সম্পূর্ণ নিরাপদ বা অনিরাপদ বলা ভুল। এভিয়েশন ইন্ডাস্ট্রি বিশ্বের সবচেয়ে কঠোরভাবে নিয়ন্ত্রিত খাত। দুর্ঘটনার পেছনে পাইলটের ভুল, খারাপ আবহাওয়া, যান্ত্রিক ত্রুটি, ভুল এয়ার ট্রাফিক কন্ট্রোল নির্দেশনা, রক্ষণাবেক্ষণের অভাব, অবতরণ ও উড্ডয়নের সময় পাখির ধাক্কা সহ বাহ্যিক অন্যান্য কারণও থাকতে পারে। বোয়িং দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে প্রভাবশালী। দীর্ঘ দূরত্বের ফ্লাইটে তারা অত্যন্ত নির্ভরযোগ্য হিসেবে বিবেচিত। বোয়িং এর নির্দিষ্ট কিছু মডেল দীর্ঘ রুটে বেশি কার্যকর। অন্যদিকে এয়ারবাস প্রযুক্তিগত উদ্ভাবন ও জ্বালানি দক্ষতায় এগিয়ে। এয়ারবাসের কিছু মডেলের জ্বালানি তুলনামূলক সাশ্রয়ী, ফলে অপারেশনাল খরচ কিছুটা কম। তবে জ্বালানির ক্ষেত্রে আরও কিছু বিবেচ্য বিষয় রয়েছে। বিমানে বেশি আসন থাকলে বেশি টিকিট বিক্রি করা সম্ভব হয়, ফলে টিকিটের দাম কমে যায়। আবার বেশি আসনের ঝুঁকিও রয়েছে। কম সময়ে সবগুলো টিকিট বিক্রি করা কঠিন। এজন্য একই খরচে যদি ছোট এবং বড় দুই ধরনের বিমান থাকে, এয়ারলাইন্স সাধারণত ছোট বিমান বেছে নেয়, কারণ এতে ঝুঁকি কম থাকে। বিশেষজ্ঞদের মতে একটি মিশ্র বহর বা মিক্সড ফ্লিট এভিয়েশন খাতকে কোনো একটি নির্দিষ্ট কোম্পানির উপর নির্ভরশীলতা থেকে মুক্তি দেয়। অর্থাৎ দুটি কোম্পানির বিমানই নিজেদের বহরে রাখা শ্রেয়। এতে সম্পর্ক একচেটিয়া থাকে না, বরং প্রতিযোগিতামূলক বাজার তৈরি হয়। তবে এই ভারসাম্য রক্ষা করা কঠিন, কেননা বোয়িং বা এয়ারবাস এয়ারলাইন্সগুলোকে বহরে শুধু নিজেদের কোম্পানির বিমান রাখতে নানা প্রলোভন দেখায়। বাংলাদেশের আকাশে দীর্ঘ সময় ধরে বোয়িং এর একক আধিপত্য চলমান। রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি বোয়িং নির্ভর এয়ারলাইন্স। পাইলটদের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের সুবিধার জন্য বিমান বাংলাদেশ দীর্ঘদিন বোয়িংকেই প্রাধান্য দিয়েছে। 2041 সালের মধ্যে বাংলাদেশ বিমানের বহর 47টি উড়োজাহাজে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। বিমান কিনতে হলে অর্ডার করতে হয় হাতে কয়েক বছর সময় রেখে। বোঝা যাচ্ছিল একটি বড় আকারের ক্রয়াদেশ বা পারচেস অর্ডার আসন্ন। বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বিমানের সেই অর্ডার নিয়ে গত 3 বছর ধরে বোয়িং ও এয়ারবাসের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছিল। 2023 সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখর ঢাকা সফরের সময় এয়ারবাসের দিকে পাল্লা ভারী ছিল। পরে এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার জন্য সমঝোতা সই করা হয়, কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। ক্ষমতার পালাবদলের পর অন্তর্বর্তী সরকারের সময় বোয়িং এর উড়োজাহাজ কেনার বিষয়টি আলোচনায় আসে। নির্বাচনের 3 দিন আগে আমেরিকার সঙ্গে করা বাণিজ্য চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে 14টি বোয়িং বিমান কিনতে হবে। গত 30 এপ্রিল চুক্তি অনুযায়ী $3.7 বিলিয়ন মার্কিন ডলারে আগামী 10 বছরে
14টি বোয়িং কেনার জন্য MOU সাইন করেছে সরকার। অর্থাৎ শেষ পর্যন্ত দীর্ঘদিনের বাণিজ্যিক ও কূটনৈতিক লড়াইয়ে এয়ারবাসকে পেছনে ফেলে শেষ হাসি হাসে বোয়িং। আসলে উড়োজাহাজ কেনা একটি ব্যয়বহুল সিদ্ধান্ত। শুধু ক্রয় মূল্য নয়, রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, প্রশিক্ষণ সব মিলিয়ে দীর্ঘমেয়াদী ব্যয় বিবেচনা করতে হয়। আবার শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে কূটনৈতিক সম্পর্কও জড়িত। আমেরিকা চায় এয়ারলাইন্সগুলো বোয়িং কিনুক, ইউরোপীয় ইউনিয়ন চায় এয়ারবাসগুলো বিক্রি হোক। দুই কোম্পানি নিজেদের লবিস্ট দিয়ে ব্যবসা বাগানোর সর্বোচ্চ চেষ্টা চালায়। বিনিময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও দেশকে কোনো না কোনো বাণিজ্য সুবিধা প্রদান করে। আর তাই বড় শক্তিধর দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা মাথায় রেখেও সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সরকারকে ভারসাম্য রাখতে হয় অর্থনীতি, প্রযুক্তি ও কূটনীতির মধ্যে।